দর্শক সকলকে স্বাগত জানাচ্ছি আড়াই সেল স্টিল গণতন্ত্র অনুষ্ঠানে। আজকের ঘটে যে ইস্যুগুলো রয়েছে তার মধ্যে আমরা যেমনটি দেখতে পেয়েছি, বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর উনি বলেছেন যে জুলাই সনদের কিছু দফা অগোচরে পরিবর্তন করা হয়েছে এবং খুব জোরালোভাবে একটি অভিযোগ আনা হয়েছে যে সনদে যে নোট অফ ডিসেন্টে যে ব্যাপারগুলো যে 5টি বিষয় রয়েছে, বিভিন্ন দল যেখানে নোট অফ ডিসেন্ট দিয়েছে তার উল্লেখটি পরিষ্কার নয় এবং তার উল্লেখ নেই বলেই তারা বলেছেন। এবং জনাব রিজভী উনি বলেছেন জুলাই সনদের স্বাক্ষরিত কপি বদলে বিএনপির সঙ্গে প্রতারণা করা হয়েছে, ঠিক প্রতারণা শব্দটি নেওয়া হয়েছে। এবং সেই সাথে আরও বিএনপির কিছু নেতা একই অভিযোগ বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে করেছেন। বাট যে বিষয়টি উল্লেখ হয়েছে যে জাতীয় ঐকমত্য কমিশনের যে প্রস্তাবনা সুপারিশগুলো রয়েছে এগুলো নিয়ে পরবর্তীতে আসলে কি দাঁড়ায় আজ পর্যন্ত, এখন পর্যন্ত আমাদের হাতে যা রয়েছে, আমরা এই সব কিছু মাথায় রেখে আজকের আলোচনার বিষয়বস্তু নির্ধারণ করেছি জুলাই সনদ নিয়ে প্রতারণা। এটিকে কেন প্রতারণা বলা হলো এটি নিয়ে আমরা আলোচনা শুরু করতে চাচ্ছি। আজকে আলোচনার জন্য আমাদের স্টুডিওতে দুজন গুরুত্বপূর্ণ অতিথি আমাদের সাথে যুক্ত হয়েছেন। আমি প্রথমেই স্বাগত জানাতে চাই এবং পরিচয় করে দিতে চাই। আমার ঠিক ডান দিকেই রয়েছেন অধ্যাপক ডক্টর হাসানাত আলী, উনি নওগাঁ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য। আপনাকে শুভেচ্ছা এবং স্বাগত জানাচ্ছি আমাদের আজকের আয়োজনে। সেই সাথে আমরা অত্যন্ত আনন্দিত, আমাদের সাথে রয়েছেন অধ্যাপক ডক্টর আসিফ শাহান, উন্নয়ন অধ্যয়ন বিভাগ, উনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক। আপনাকেও স্বাগত জানাচ্ছি। আলোচনায় শুরুতেই যেটি বলেছি যে জুলাই সনদ নিয়ে প্রতারণা শব্দটি সরাসরি একটি ইন্ডিকেট করে যে এই যে ফেব্রুয়ারি মাস থেকে জাতীয় ঐকমত্য কমিশনে বিভিন্ন দফায় আলোচনা হয়েছে এবং 30টিরও অধিক রাজনৈতিক দল সেখানে একসাথে বসে, অবশ্যই 24-এর গণঅভ্যুত্থানের পর অন্যতম একটি প্রাপ্তি হিসেবেই আখ্যায়িত করেছেন অন্তর্বর্তী সরকার এটিকে। এবং এত কিছু হওয়ার পর যেখানে স্বাক্ষরও হলো, তারপরে এসে গতকালকেও দেখেছি, তার আগে দুদিন ধরে আমরা যে আলোচনাগুলো দেখছি, এটিকে বিএনপি প্রতারণা হিসেবে আখ্যায়িত করেছে। কেন প্রতারণাটা কেন মনে হচ্ছে? আমি জনাব হাসানাত আলী আপনাকে দিয়ে শুরু করতে চাচ্ছি, এটিকে প্রতারণা কেন বলা হয়েছে? ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ আমার সহ আলোচককে এবং যারা এই মুহূর্তে আপনার এই জনপ্রিয় অনুষ্ঠানটা দেখছেন। দেখেন, আমি বিএনপির ভাষায় সেই কথাটা বলতে চাই না, তবে এটি তো গুরুতর একটি অভিযোগ, অন্যতম গুরুতর একটি অভিযোগ যেটা উত্থাপিত হয়েছে বিএনপির মতো একটি সর্ববৃহৎ রাজনৈতিক দলের মহাসচিবের মুখ দিয়ে, যে সনদে বিএনপি স্বাক্ষর করেছে সেই সনদের অনেক বিষয় পরিবর্তিত হয়েছে। নোট অফ ডিসেন্টের বিষয়টি সংযোজিত হয়নি, যে বিষয়টি সিদ্ধান্ত হয়নি সেটা সংযোজিত হয়েছে, ইত্যাদি ইত্যাদি অভিযোগ তারা উত্থাপিত করেছে। এটি যদি সত্য হয়ে থাকে তাহলে আমি আগেই বললাম যে গুরুতর একটি অভিযোগ এবং এমনটি হওয়া উচিত নয়। তবে আমি মনে করি যে অন্তর্বর্তীকালীন সরকার তো নয়, এটা ঐকমত্য কমিশনের যিনি ভাইস চেয়ারম্যান বা অন্তর্বর্তী কমিশনের সাথে জড়িত, তারা এই বিষয়টি অনতিবিলম্বে পরিষ্কার করা দরকার। কারণ পরিষ্কার না হলে জনমনে যে বিভ্রান্তির সৃষ্টি ইতিমধ্যেই হয়েছে, সেটি ঐকমত্যের জন্য যে দীর্ঘদিন আলোচনা হলো এবং আমরা একটি আনন্দঘন পরিবেশে একটি রাজনৈতিক দল ছাড়া প্রায় অধিকাংশ রাজনৈতিক দল সেই সনদে স্বাক্ষর করলো এবং আমরা বাস্তবায়নের অপেক্ষায় ছিলাম যে একটা নির্বাচন হবে, সেই নির্বাচনের মধ্য দিয়ে এই সংস্কারগুলোকে অনুসমর্থন দেওয়া হবে, এরকম একটি অবস্থায় যখন আমরা আছি। এবং আমরা যদি সার্বিক বিষয় বিবেচনা করি, দেখেন সরকার ঘোষিত, আজকেও অন্তর্বর্তীকালীন সরকারের আইন উপদেষ্টা দৃঢ়ভাবে বলেছেন কে কি বলছে, কে কি করছে, কি আলোচনা হচ্ছে, তার চেয়ে সবচেয়ে বড় কথা হলো ফেব্রুয়ারিতে নির্বাচন হবে, জোর দিয়ে বলেছেন। তো যদি ফেব্রুয়ারিতে নির্বাচনটা হয় তাহলে আজকের যে বিতর্ক সেটা একেবারেই অপ্রত্যাশিত এবং অনাকাঙ্ক্ষিত। কারণ ফেব্রুয়ারিতে যদি নির্বাচন হয় ডিসেম্বরে তফসিল দিতে হবে, আজকে 30 তারিখ, তাহলে মাস কিন্তু আছে একটা, নভেম্বর মাসটা। তো নভেম্বর মাসে এসে যদি দীর্ঘদিন আলোচনার পরে নতুন করে যদি এটি প্রতারণা হয়েছে কি হয়নি, বা তারা যে অভিযোগটা করছে সেই অভিযোগ সত্য মিথ্যা, এগুলো নিয়ে যদি আমরা বিতর্কে জড়াই, তাহলে নির্বাচনটা করব কখন? তবে এটি তো বাস্তবতা যে আপনি জুলাই সনদ জনগণ চায়, আমরা চাই, ছাত্র বন্ধুরা চায়, কিন্তু কিছু বিষয়গুলো বোধহয় বলে রাখা ভালো যে জুলাই সনদের মূল ধারা ছিল 84টি, 25 পাতায় এটা সন্নিবেশিত করা হয়েছে এবং এর মধ্যে 48টি বিষয় হলো সংবিধান সংশোধন সংক্রান্ত বা সংবিধানের সাথে সরাসরি জড়িত। আজকে ডক্টর শাহদিন মালিক আইন বিশেষজ্ঞ, উনি বাংলাদেশ প্রতিদিনে একটা লেখা লিখছেন, উনি সেখানে বলেছেন যে এই 48টি ধারাই সংবিধানের সাথে সাংঘর্ষিক এবং উনি এমনটি বলেছেন যে এ পর্যন্ত বাংলাদেশের 17 বার সংবিধান সংশোধিত হয়েছে, 6 বার
সুপ্রিম কোর্ট, দেশের অ্যাপেক্স কোর্ট এই সংশোধনীকে বাতিল করেছে সংবিধানের সাথে সাংঘর্ষিক হওয়ার কারণে। এখন আমি ছোট করে বোঝার চেষ্টা করলাম যে সাংঘর্ষিক হবে কেন এই 48টি। আপনি গণভোটের কথা বললেন, গণভোটে বর্তমান সংবিধানে নেই। তাহলে যদি আপনি গণভোট করতে চান, যদি এটা সংবিধানের সাথে সাংঘর্ষিক মুক্ত রাখতে চান, তাহলে আগে তো পার্লামেন্টে এই সংবিধানে গণভোটের ব্যবস্থাটা আপনাকে সন্নিবেশিত করতে হবে, তারপরে না আপনি করবেন। তারপরে আরেকটা বিষয় নিয়ে আমার একটু নিজের বোঝার ভুল আছে, বা এখানে আছেন, আমি একটু বুঝতে চেষ্টা করছিলাম যে আমরা নির্বাচন করব ফেব্রুয়ারিতে, জাতীয় সংসদ নির্বাচন। সেই জাতীয় সংসদ নির্বাচনে গণভোট সেই দিনে হবে না পরে হবে, সেই বিতর্ক একটু পরে করি। যে আমাদের দেশের যে আর্থসামাজিক অবস্থা, আর্থিক অবস্থা, মাত্র 1টি মাস সময়, এই সময়ের মধ্যে পরপর 2টি নির্বাচন বিভিন্ন রাজনৈতিক দল তো সেটি মনে করছে না। বিশেষ করে জামাত তো সরাসরি বলছে যে যদি গণভোটটি নভেম্বরে হয়, তাদের যে যুক্তি, আমি গতকালও আমার টকশোতে প্রতিনিধি একজন এসেছিলেন, উনিও কিন্তু একই কথা বলেছেন যে গণভোটটি নভেম্বরের পক্ষে তারা কেন বলছেন, কারণ যখন কোনো সংশয় থাকবে না নিশ্চিন্তে নির্বাচনে যাওয়া যাবে। দেখেন, আমি আপনাকে সেটার ব্যাখ্যা আমি দেবো, তার আগে একটু অন্য জায়গায় থেকে ফিরে আসি, একটু আপনার ব্যাখ্যাটা আমি দেবো জামাত কেন চায়। ওই যে আজকে এনসিপির একজন বলেছে জামাত আসলে কি চাই তা পরিষ্কার করা দরকার, এটা তারা বলেছে। আমি ওই বিতর্কেও আমি যাব না। আমি শুধু আপনাকে আমি বলি যে এই জুলাই সনদ বাস্তবায়নের যে প্রস্তাবনা, সেই প্রস্তাবনার 2 রকমের বিষয় আছে। একটা সরকার অধ্যাদেশ জারি করবে। আসলে আমাদের বিদ্যমান সংবিধানে সরকারের কোনো আদেশ জারি করার কোনো আইনগত ভিত্তি নেই। এটা কে করতে পারে? মহামান্য রাষ্ট্রপতি অধ্যাদেশ জারি করে এটা করতে পারেন। আরেকটি বলা হয়েছে যে পার্লামেন্টই হবে, সেই পার্লামেন্টটা 2 ধরনের দায়িত্ব পালন করবে। একটি সময়ে এই সেম পার্লামেন্ট মেম্বাররা তারা সংবিধান সংস্কার পরিষদ হিসাবে বিবেচিত হবে। তাদের হাতে সময় থাকবে 270 দিন। এই 270 দিন এই 48টি সাংবিধানিক বিষয় নিয়ে ওনারা আলোচনা করবেন, পর্যালোচনা করবেন। যদি এই 270 দিনের মধ্যে যদি এটি সিদ্ধান্ত না হয়, অটোমেটিক্যালি এটি, একটু শেষ করি, অটোমেটিক্যালি এটি সংবিধানের অংশ বলে বিবেচিত হবেন। তাহলে আমার প্রশ্ন, যে সিদ্ধান্ত পূর্ব নির্ধারিত, সেই সিদ্ধান্ত নিয়ে আলোচনা করার জন্য 270 দিনে রাষ্ট্রের টাকা খরচ করে এই আলোচনার আদৌ কোনো প্রয়োজনীয়তা আছে কি না, সেটি আমার জানার খুব ইচ্ছা, যে এটার যদি ব্যাখ্যা আমি এই মুহূর্তে আমি ডক্টর শাহান আপনার কাছে আসতেই চাচ্ছি। আমি জানি যে এই তাত্ত্বিক বিষয়টি অবশ্যই ব্যাখ্যার আকাঙ্ক্ষা রাখে, কিন্তু আমি আসলে সরাসরি জিজ্ঞেস করতে চাই, যেহেতু জনাব হাসানাত বলেই দিলেন, এই প্রশ্নটি আমার কাছে ছিলই। 270 দিনের কথাটা হঠাৎ করে ডক্টর আলী রিয়াজ কেন মেনশন করলেন? কারণ এটা তো বলার মতো করে, উল্লেখ করার মতো করার কিছু না। কারণ এতদিন ধরে ঐক্যমত্য কমিশনে কার্যকারিতা চলছে, রানিং একটা গভর্নমেন্ট, সেখানে গভর্নমেন্টের পক্ষ থেকে বা ঐক্যমত্য কমিশনের পক্ষ থেকে হঠাৎ করে আবার এটা রিমাইন্ডার দেওয়ার দরকারটা কি হলো 270 দিনের কথাটা? আপনাকে ধন্যবাদ। এটার জন্য আমাদের যেটা দরকার সেটা হচ্ছে যে আমাদের যেই জুলাই চার্টার অর্ডিন্যান্স যেটা আছে, জুলাই চার্টার ইমপ্লিমেন্টেশন অর্ডিন্যান্স যেটা আছে, সেইটা আমাদের একটু দেখা দরকার। জুলাই চার্টার অর্ডিন্যান্সে, ইমপ্লিমেন্টেশন অর্ডিন্যান্সে, ইমপ্লিমেন্টেশন অর্ডারে হচ্ছে দুইটা বিকল্পের কথা বলা আছে, বিকল্প 1 আর বিকল্প 2। এখন বিকল্প 1 এবং বিকল্প 2 এর মধ্যে কিছু পার্থক্য আছে। বিকল্প 1-এ হচ্ছে যে আপনি যে প্রশ্ন, বিকল্প 1-এ ইতোমধ্যেই মানে গণভোটে যাওয়ার আগেই সরকার এই যে জুলাই চার্টার যেটা অ্যানেক্স 1-এ যে তফসিল 1-এ যেটা আছে, যেখানে কোনো নোট অফ ডিসেন্ট নেই, সেইটার ভিত্তিতে তারা একটা বিল তৈরি করবেন, সংবিধান সংস্কার বিল তারা তৈরি করবেন, এবং সেই বিলটা গণভোটে দেওয়া হবে। গণভোটে মানুষকে প্রশ্ন করা হবে যে এই জুলাই চার্টার ইমপ্লিমেন্টেশন অর্ডার এবং এই যে সংবিধান সংস্কার যে বিলটা তৈরি করা হয়েছে, এইটার সাথে ওনারা এগ্রি করেন কিনা। সেকেন্ড যে পাথওয়ে, সেখানে কোনো বিলের কথা বলা নাই। সেখানে শুধুমাত্র যে প্রস্তাবটা, তফসিল 1-এ যে প্রস্তাবটা আছে সেইটা এবং জুলাই চার্টার ইমপ্লিমেন্টেশন অর্ডার, এই দুইটা জিনিস যাবে হচ্ছে কি আপনার গণভোটে। দুইটাতেই, তার মানে একটাতে আপনার একটা বিল আছে, আরেকটাতে হচ্ছে গিয়ে বিল নেই। এইবার দেখেন যেটা হচ্ছে খুব ইম্পর্টেন্ট, যেটা আমরা অনেক সময় মিস করি। আপনি যদি বিকল্প 1 দেখেন, বিকল্প 1-এর 8-এর ঘ, সেখানে খুব স্পষ্ট করে বলা আছে পরিষদ দফা গতে উল্লেখিত কার্য সম্পন্ন করিবার ক্ষেত্রে, উল্লেখিত কার্য মানে হচ্ছে 270 দিনের মধ্যে সংবিধান সংস্কার করা, এইটা করার ক্ষেত্রে গণভোটে অনুমোদিত সংবিধান সংস্কার বিলের বিষয়াদি বিবেচনা করিবে। কথাটা খেয়াল করেন, বিষয়াদি বিবেচনা করিবে, এটা অটোমেটিক্যালি তারা ইনক্লুড করবে না।
তার মানেটা হচ্ছে যে সংবিধান সংস্কার বিল যেটা পাস হয়ে আসতেছে রেফারেন্ডামে, সেটা কিন্তু অবিকল যে সেটা ইনকর্পোরেটেড হয়ে যাবে সেটা কিন্তু ব্যাপার না। এখানে বিবেচনা করার একটা অপশন আছে। বিবেচনা করার অপশন থাকার বিবেচনাটা যারা কনস্টিটিউয়েন্ট মেম্বার যারা, তারা যে আপনি হচ্ছে গিয়ে কনস্টিটিউয়েন্ট পাওয়ার আপনি যাকে দিচ্ছেন, আপনি তো হচ্ছে যে পার্লামেন্ট দিয়েছেন সেই পার্লামেন্টকে আপনি কনস্টিটিউয়েন্ট পাওয়ার দিয়েছেন, এবং সেই কনস্টিটিউয়েন্ট পাওয়ার দেওয়াটা পার্লামেন্টটা কার্যকর হওয়া প্রয়োজন নাকি না কেন? আপনি হয়ে যাবে, আপনি ওনারা তো ইলেক্টেড হয়ে আসছেন, যখন ওনারা ইলেক্টেড হয়ে আসছেন, আপনি যখন গণভোটে জুলাই চার্টার ইমপ্লিমেন্টেশন অর্ডারটাকে গণভোটে যদি সেটা পাস হয়, তার মানে তো হচ্ছে যে পার্লামেন্টটা বসছে সেই পার্লামেন্টের অলরেডি গাঠনিক ক্ষমতা আছে। তাহলে এই 270 দিনের কথাটা হঠাৎ করে এলো আসছি আমি, এই যে বিবেচনা করার ব্যাপার, তার মানে হচ্ছে যে আপনি এক্স্যাক্টলি যেটা আছে সেইভাবে বাস্তবায়ন করবেন না। এখানে অনেকগুলো জিনিসপত্র এখনো নিষ্পন্ন করা হয়নি। যেমন এইটা অনুযায়ী আপার হাউস পিয়ার উচ্চকক্ষে প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশন যদি হয়, আমরা ধরে নিচ্ছি যে এটা হবে, কিন্তু সেখানে আপার হাউস পিয়ারও যদি হয়, পিয়ারের ক্ষেত্রে আমরা জানি থ্রেশহোল্ডের একটা ব্যাপার আছে, যে সর্বনিম্ন কত পার্সেন্ট ভোট পেলে কোনো একটা পলিটিক্যাল পার্টি উচ্চকক্ষের জন্য বিবেচিত হবে। সেটা 1% হবে না 2% হবে না 3% হবে, সেই নিয়ে কোনো ডিসকাশন এখন পর্যন্ত হয়নি, সেইটা অ্যাড্রেস করতে হবে। নির্বাচন কমিশনারের যে নিয়োগ, সেখানে বলা আছে সকল রাজনৈতিক দল সর্বসম্মতিক্রমে একজন নির্বাচন কমিশনার নিয়োগ করবে, যেটা আপনি গণভোটে পাশ করে নিয়ে আসলেন। কিন্তু যদি তারা একমত না হন তাহলে কি হবে সেই বিষয়ে কিছু বলা নেই। সো এইরকম ছোটোখাটো বেশ কিছু জিনিসপত্র অলরেডি আপনি কনসেন্ট, নোট অফ ডিসেন্ট সহ ধরুন, নোট অফ ডিসেন্ট ছাড়া ধরুন, এই বেশ কিছু ইস্যু আছে যেগুলোকে আমরা এখনো অ্যাড্রেস করিনি। তো এই বিষয়গুলোকে তো অ্যাড্রেস করতে হবে। এই অ্যাড্রেস করার জন্য আপনি হচ্ছে গিয়ে টাইম দিবেন না, এবং টাইমটা কেন এখানে 270 দিন কেন স্পেসিফিক্যালি সেটার ব্যাখ্যা ওনারা দিতে পারবেন। কিন্তু আমার যেটা মনে হয় যে তারা একটা নির্দিষ্ট সময় রেখেছেন এই কারণে, যাতে এইখানে যে ইস্যুগুলো আছে সেই ইস্যুগুলোকে অ্যাড্রেস করা হয়, নাম্বার 1। এবং নাম্বার 2 যেটা ইম্পর্টেন্ট, যেটা আমি বললাম, যেখানে বলা হচ্ছে বিবেচনা করিবে, বিলটা গণভোটে পাশ হয়ে আসলে সেটা যে অবিকল ওইভাবেই বাস্তবায়িত হবে সেটা কিন্তু এখন পর্যন্ত না। কাজে বিএনপি যে বলছে তার নোট অফ ডিসেন্ট একদমই মানা হচ্ছে না। বিএনপির বরং উচিত ঐক্যমত্য কমিশনকে জিজ্ঞেস করা, সরকারকে জিজ্ঞেস করা, এই বিবেচনা করার অর্থটা কি। এই বিবেচনা করার অর্থটা কি, আমার যে নোট অফ ডিসেন্ট আছে, আমি যদি সরকার গঠন করি তাহলে এই নোট অফ ডিসেন্টটাকে আমি আবার নিয়ে আসতে পারবো, সেটাকে আবার ডিসকাশনে আসবে। এই ক্ল্যারিফিকেশনটা বিএনপির হচ্ছে গিয়ে চাওয়া উচিত। বিএনপি এটা চাচ্ছে না। এবং একই জিনিস বিকল্প 2 এর ক্ষেত্রে আছে। বিকল্প 2 এর ক্ষেত্রে আপনার এইখানে কোনো বিলের কথা বলা নেই। সেখানে যেটা বলা আছে যে প্রপোজাল যেটা আছে সেই প্রপোজালের ভিত্তিতে ওই সংসদ যেটার কনস্টিটিউয়েন্ট পাওয়ার আছে, এটা ইম্পর্টেন্ট, তারা হচ্ছে একটা সংবিধান সংশোধন বিল তৈরি করবে। এখন একটা বিল তৈরি করা মানে হচ্ছে এগেইন আপনার এই সকল নিটিগ্রিটি বিষয়গুলো বিবেচনা করে, তো সেটার জন্য তো আপনাকে সময় দিতে হবে। সেই সময়টা হচ্ছে সুনির্দিষ্ট অভিযোগ যেটি রয়েছে, বলি একটু বোঝার জন্য, ওখানে আরেকটি শব্দ আছে 270 দিনের মধ্যে বিবেচনা করবে, আলোচনা করবে, পর্যালোচনা করবে। যদি না করে তাহলে না করে না, হ্যাঁ আছে, আমি আপনাকে বলি না করে তাহলে এটি অনুমোদিত হয়েছে বলে বিবেচিত হবে। আমি বলি এইটা আছে বিকল্প 1 এ, বিকল্প 2 এ যেটাই থাক একটাতে আছে। কিন্তু আমাকে কথাটা শেষ করতে দেন, আমি বলি, তারপরে আপনি ইসে করেন। এইখানে যেটা আছে হচ্ছে পরিষদ দফা গতে উল্লেখিত সময়সীমার মধ্যে উহার কার্য সম্পন্ন করিতে ব্যর্থ হইলে, তার মানে সংবিধান সংশোধন যদি সে করতে না পারে তাহলে সংবিধান সংস্কার বিল কর্তৃক যেটা ছিল সেইটা অবিকল গৃহীত হবে। এইটা বলা আছে। এইটা আছে হচ্ছে গিয়ে ইন আ সেন্স একটা পেনাল্টি ক্লজ হিসেবে আপনাকে একটা দায়িত্ব দেওয়া আছে, এই দায়িত্ব সীমার মধ্যে আপনি এই কাজটা করবেন। আপনি যদি না করেন তাহলে হোয়াট ইজ অ্যাকচুয়ালি প্রিভেন্টিভ, আপনি ক্ষমতায় আসলেন, আপনি ক্ষমতায় এসে এই বিবেচনাটাকে ইউজ করে আপনি কোনো ধরনের চেঞ্জ করলেন না, তাহলে কি হবে? এই পেনাল্টি ক্লজটা যেটা হচ্ছে যে পলিটিক্যাল পার্টিগুলোকে এক অর্থে ওই নেগোসিয়েশনের একটা প্রেশার ক্রিয়েট করতেছে। এখন আপনি চাইলে সেটা বাদ দিতে পারেন, কিন্তু তার মানে 8-এর ঘ কিন্তু বাদ হয়ে যাচ্ছে না। এখানে যে নোট অফ ডিসেন্ট সম্পূর্ণ বাতিল বলে যেটা বলা হচ্ছে, আমি যেটা বললাম এই ক্ল্যারিফিকেশন ছাড়া কোনো ধরনের কনক্লুশন টানাটা হচ্ছে ভুল বিকল্প 1 অনুযায়ী। আর বিকল্প 2 এ যেটা আছে, বিকল্প 2 এ তো আপনার বিলটাই তৈরি করা হবে সংসদে বসে। আপনি যখন বিল তৈরি করবেন, আবারও আমি বলছি যে উচ্চকক্ষের আমাদের সাধারণ জনগণ এই ব্যাপারগুলো কি সম্পর্কে ওয়াকিবহাল বুঝবে কিনা, আমরা আরেকটু সহজ করে, আমি আরেকটু সহজ করে আপনার কাছে জানতে চাই আমার দর্শকের জন্যই। যেমন আজকে রুহুল কবির রিজভী, উনি সিনিয়র যুগ্ম মহাসচিব বিএনপির, উনি বলেছেন যে জুলাই সনদে বিএনপি স্বাক্ষরিত কোনো পাতা নেই, অন্য পাতা সেখানে যুক্ত করে জমা দেওয়া হয়েছে। এটা খুবই দুঃখজনক ও প্রতারণামূলক কাজ। জনগণের সঙ্গে এমন প্রতারণা চলতে পারে না। আমি যেটি দিয়ে শুরু করেছিলাম আলোচনাটি, যে
এটি একটি প্রতারণার শামিল। তাহলে অন্তর্বর্তী সরকারের যে এই যে আপনি যে ক্লজগুলো বলেছেন, এই ক্লজগুলো বোঝা এবং তার গ্যাপে কোনো ফাঁক ফোকর রয়েছে যেটা নির্বাচনের পথে বাধা বা সাধারণ জনগণের সাথে প্রণোদনা, যেটি বিএনপি নেতারা বলছেন, গতকালকেও বলেছেন, আজকেও বলেছেন, এবং ওনারা বলেছেন যে কোনো আদেশ রাষ্ট্রপতি স্বাক্ষরিত হতে হবে, অন্তর্বর্তীকালীন সরকারের আইনি ভিত্তি দেওয়ার এখতিয়ার নেই। তাহলে এই কথাগুলোর ভিত্তি কোথায়? সেটা তো ডিফারেন্ট ইস্যু, সেটা আপনি লিগ্যাল আর্গুমেন্ট, সেটা লিগ্যাল এক্সপার্টদের উপর ছেড়ে দেন, লেট দেম ডিসাইড যে সেটা এইভাবে করা যায় কি যায় না। কিন্তু সেইটা তো হচ্ছে আপনার ডিফারেন্স অফ ওপিনিয়ন। কিন্তু যদি গণভোট হয়, ভোটটা তো জনগণই দিবে। হ্যাঁ, তো সেটাতে তো বিএনপি অলরেডি এগ্রি করেছে, বিএনপি তো সেটাতে ডিসএগ্রি করছে না। বিএনপি বলেছে যে আমরা গণভোট মানি না, সেটা বলেছে বিএনপি, সেটি বলে তো সেটা তো বলেনি। সো আপনার তো ওইটা গণভোটের জায়গাটা তো সময় নিয়ে গণভোটটি কখন হবে, এটা তো আবার আপনি আরেক জায়গায় চলে গেলেন। আমরা তো একটা জিনিস নিয়ে কথা বলছিলাম আগে, আমি প্রসঙ্গক্রমে আসছি যে সাধারণ মানুষকে আসলে এত কিছু বোঝে, এই যে প্রশ্ন আমরা আলোচনা করছি, আমি সেই প্রশ্নটির উত্তর দিই অবশ্যই, যে আপনি হচ্ছে গিয়ে যেটা বললেন যে সাইন করা পৃষ্ঠা সরিয়ে নেওয়া হয়েছে কিনা সেটা আমার পক্ষে জানা সম্ভব না। উনারা যদি এখন দেখান যে সেটা হয়েছে, তাহলে অফকোর্স ঐকমত্য কমিশন অভিযোগ এসেছে, মানে সেটা তো আমি সেটা বললাম, আর সেটার তো উত্তর দিতে পারবো ঐকমত্য কমিশন আসলেই পেজটা সরানো হয়েছে কি হয় না, উই নিড টু সি দ্যাট। সো ওইটা দেখার ছাড়া তো হচ্ছে কি আমাদের পক্ষে বলা সম্ভব না। এখন যে জিনিসটা বলা হয়েছে একই সাথে যে আমরা সাইন করিনি, আমরা এগ্রি করিনি, এমন কিছু জিনিসপত্র এটাতে অ্যাড করা হয়েছে। এরকম বিষয় হচ্ছে দুইটা। একটা হচ্ছে গিয়ে সেখানে প্রতিকৃতি ঝোলানোর একটা ব্যাপার ছিল, যেটা বলা হয়েছে যে এটাতে সকল দলই এটার সাথে দ্বিমত, মানে এটাকে বাদ দিতে চেয়েছিল, কিন্তু এই সনদে এটা নাই। সো দ্যাট ক্যান বি অ্যাড্রেস। সেকেন্ড যে জিনিসটা কিন্তু যেটা মজার, 150-2 যেটাতে 4টা বাম দল অরাজি হয়েছিল, সেখানে একটা প্রভিশন ছিল আমাদের যে স্বাধীনতার প্রোক্লেমেশন অফ ইন্ডিপেন্ডেন্স, সেইটা এখানে রাখা হয়নি। এবং এইটা যেদিন সনদটা সাইন হয় সেই দিনই আপনার যে ঐকমত্য কমিশন বলেছে এইটা একটা ভুল, আমরা স্বাধীনতার ঘোষণাপত্রটা যাতে ইনক্লুড করা হয় আমরা সেই ব্যবস্থা নিব, সেটা তারা নিয়েছেন এবং সেই অনুযায়ী গণফোরাম পরবর্তীতে এটাতে সাইন করেছে। সো এই ডিসাইডেডটা হচ্ছে কি আগেই হয়েছে। সো এইটা প্রতারণা কিনা এটা আমি জানি না, কারণ আমি এখানে এই পার্টিকুলার 150-2 এইটার ক্ষেত্রে আমি প্রতারণা কিছু দেখছি না। আমি জনাব হাসানাত তাহলে আপনার কাছে আসতেই চাচ্ছি, একই প্রসঙ্গ আপনার কাছেও করতে চাচ্ছি, যে যেমন মির্জা ফখরুল ইসলাম আলমগীর উনিও কিন্তু বলেছেন যে এই যে দীর্ঘ সময় ধরে ধারাবাহিক একটা আলোচনা হলো, এটা কি তাহলে অর্থহীন কিনা? এটা ছিল মির্জা ফখরুল ইসলামের প্রশ্ন। একই প্রশ্ন আপনার কাছে। দেখেন, অর্থহীন আমি মনে করি না, কারণ অর্থহীন হলে আজকে আবার নতুন করে আমরা আলোচনা করছি কেন, এই আলোচনার সুযোগ তৈরি হলো কেন। আমি শুধু ওনার সাথে একটা জায়গায় আমি একটু মানে জানার জন্য, যে 270 দিনের বাধ্যবাধকতা আপনি দেবেন কেন? আপনি যদি সত্যি সত্যি যদি সংবিধান সংস্কার চান, কেউ চায় না এমনটি লোক কিন্তু খুঁজে পাওয়া যায়নি। বাস্তবায়ন প্রক্রিয়া এই 270 দিন না দিয়ে অন্যভাবেও তো বাস্তবায়ন প্রক্রিয়ার সুপারিশটা করা যেত। এই ঐকমত্য কমিশনে আমি যতদূর জানি যে এখানে যখন এই বাস্তবায়ন প্রক্রিয়া যখন কোনোভাবেই ঐকমত্যে আসা যাচ্ছিল না, তখন সেখানে ওনাদেরকে একটা রায় মানে ভার্ডিক্ট দেওয়া হয়েছিল যে আপনারা সুপারিশ করবেন। সেই সুপারিশ করতে যে আপনি আমি ক্লোজ এক নিয়েই বলছি যে 270 দিনের একটা বাধ্যবাধকতা দিয়ে তাহলে সেটি নিয়ে আলোচনা করার প্রয়োজনীয়তা আদৌ আছে কি না, এটা হলো আমার একটা অবজারভেশন এই কমিশনের ক্ষেত্রে। 2 নম্বর আর একটা যে বিষয় আছে, যেগুলো সাংবিধানিক বিষয়গুলো তো দেখতেই হবে। এখন পর্যন্ত এই সরকার সাংবিধানিক সরকার এবং সংবিধানের ধারা অনুযায়ী শপথ নিয়েছে। চাইলেই আপনি কিন্তু সংবিধানের এইকে উপেক্ষা করে, সংবিধানকে রহিত করে এমন কিছু করা উচিত না। আমি কিন্তু বলেছি, ডক্টর শাহাদীর মালিক বলেছেন যে 17 বার সংবিধান সংশোধন হয়েছে, 6 বার উচ্চ আদালত বাতিল করেছে। এমন কোনো আদেশ জারি করা উচিত নয় যেটা বর্তমান সংবিধান সাপোর্ট করে না। আপনি বাতিল করলেন, ভবিষ্যতে যদি চ্যালেঞ্জ হয় সেটা আবারও রহিত হয়ে যাবে, তাহলে এই জুলাইয়ের যে চেতনার জায়গাটা এটা কিন্তু ভুলণ্ঠিত হবে, সেটি হতে দেওয়া উচিত নয়। বরং তার চেয়ে যদি আমরা যেটা প্রত্যাশা করেছিলাম যে সকল রাজনৈতিক দল এই বাস্তবায়নে একটি ঐক্যমত্য হবে, সকল রাজনৈতিক দল এই জুলাইয়ের চেতনাকে ধারণ করে ফেব্রুয়ারি যে নির্বাচন, সেই নির্বাচনের মধ্য দিয়ে একটি সরকার প্রতিষ্ঠিত হবে, যে সরকার এই যে সনদ ঘোষিত হয়েছে সেই ঘোষিত সনদ বাস্তবায়নে যে লিখিত অঙ্গীকারনামা দিয়েছে, সেই লিখিত অঙ্গীকারনামার ব্যাপারে মান্য করার ব্যাপারে যদি একটি সর্বসম্মত যদি ঘোষণাপত্রে তারা স্বাক্ষর করে, সেটাই তো সবচেয়ে বড় কথা। আপনি সাংবিধানিক সংকট তৈরি করে আপনি যদি এগুলোকে জোর করে চাপিয়ে দিতে চান, ভবিষ্যতে যদি সেগুলো কোর্টে চ্যালেঞ্জ হয় আর সেগুলো যদি রহিত হয়ে যায়,
তাহলে এতগুলো রক্ত, এতগুলো আত্মত্যাগ, এটি কিন্তু প্রশ্নবিদ্ধ হয়ে যাবে। আমাদের মূল জায়গা 18 বছর লড়াই করেছি একটি সুষ্ঠু ভোটের জন্য, একটি গণতান্ত্রিক সরকারের জন্য। আমরা 14তে ভোটে একতরফা নির্বাচন দেখেছি, 18তে আমরা রাতের নির্বাচন দেখেছি, 24-এ তুমি আমি নির্বাচন দেখেছি। আজকে নির্বাচনের মাত্র 1 মাস আগে এই ঐক্যমত্যের মানে যে জুলাই চার্টার সনদটা আমরা স্বাক্ষর করলাম, সেই স্বাক্ষরে কার সম্মতি সরে গেল, কার পাতা ঢুকলো, কোনটি হওয়ার কথা ছিল না, কোনটি হচ্ছে, কখন গণভোট হবে, কখন হবে না, এই ধরনের বিতর্ক তৈরি করে যদি নির্বাচনটা বাধাগ্রস্ত হয়, সেটি হবে দুঃখজনক। সেটি যেন না হয় এই জন্য প্রত্যেকটি রাজনৈতিক দলের কাছে আমি দায়িত্বশীল আচরণ আশা করছি, প্রত্যাশা করছি যে অনেকটি সংগ্রামের পরে, অনেকটি রক্তের পরে আজকে দাঁড়িয়ে আছি এমন একটি জায়গায়, যে জায়গা থেকে আমাদেরকে সামনে এই জুলাই চেতনাকে বুকে ধারণ করে আগামীর গণতান্ত্রিক বাংলাদেশ তৈরি করতে হবে। সাংবিধানিক সংকট তৈরি করার কোনো সংস্কার যদি হয়, সেটি বোধহয় সুখকর কিছু বয়ে আনবে না, সেটি আমার আতঙ্কের জায়গা। না, আমাদের আলোচনা আরো বিষয়বস্তু রয়েছে, অবশ্যই এতে কোনো দ্বিমত নেই। সবাই আসলে সব রাজনৈতিক দলগুলো আসলে নির্বাচনের জন্য প্রস্তুতি নিচ্ছে, এতে নিশ্চয়ই। ডক্টর শাহান, আমি আপনার কাছেও আসতে চাচ্ছি। আমি বিরতিতে যাবো, বা বিরতিতে জায়গার উনি যেমনটি বলেছেন যে নির্বাচন নিয়ে তো আসলে কোনো প্রশ্ন নেই, সবাই নির্বাচনে যেতেই চাচ্ছেন, এবং অন্তর্বর্তী সরকার যেখানে ঘোষণা দিয়েই দিল যে ফেব্রুয়ারিতে আমরা নির্বাচন, এবং পুনঃ তারা কিন্তু নির্বাচনমুখী সব কর্মকাণ্ড বা নির্দেশনা দিয়ে যাচ্ছেন। আমি প্রশ্ন রেখে বিরতিতে যেতে চাচ্ছি, বিরতির পরে এসে আপনার কাছ থেকে আমরা এই সুপারিশগুলো সনদের বাস্তবায়নকে নিয়ে এনসিপি, জামাত, বিএনপি এবং অন্য যে রাজনৈতিক দলগুলো রয়েছে তাদের মতামতটি আসলে বোঝার চেষ্টা করব একটা বিরতির পর এসে। দর্শক, আপনারা দেখছেন আরআইএল স্টিল গণতন্ত্র। আমরা আছি আলোচনায়, নিশ্চয়ই বিরতির পর ফিরে আপনারা আমাদের সাথে থাকবেন। দর্শক, বিরতির পর সবাইকে আবারও স্বাগত জানাচ্ছি। আপনারা দেখছেন আরআইএল স্টিল গণতন্ত্র। আমরা সরাসরি আলোচনা চলে যেতে চাই। আমরা আলোচনা করছিলাম জুলাই সনদ নিয়ে যে প্রতারণার যে বিএনপি অভিযোগ করেছে। আমি এ পর্যায়ে শুরুতে অধ্যাপক ডক্টর হাসানাত আলী আপনাকে দিয়ে আবারও শুরু করতে চাচ্ছি, কিন্তু আমি একই ব্যাখ্যায় জানতে চাচ্ছি জুলাই সনদের যে প্রতারণার জায়গাটি পরিষ্কার করা দরকার, বিশেষ করে আমাদের সাধারণ জনতা যারা ভোট দিবেন এবং এগুলো নিয়ে যারা সচেতন এবং যারা নির্বাচনের দিকে রয়েছেন। নোট অফ ডিসেন্ট নিয়ে যে অভিযোগটি রয়েছে যে জুলাই সনদে তার উল্লেখ নেই, এই ব্যাপারে আপনার মতামত কি? দেখেন, আমি আপনার সাথে বিনয়ের সাথে বারবার আমি বলছি যে প্রতারণা শব্দটার সাথে আমি একমত না, একদমই একমত না। এটা পলিটিক্যাল নেতৃবৃন্দ বলছেন, তারা বলবেন বারবার প্রতারণা বলে আমার বক্তব্য নিতে যাচ্ছেন। আমি এর সাথে বিনয়ের সাথে বলছি যে এই শব্দটার সাথে আমি একেবারেই একমত। আপনি কি ভাবছেন? আমি ভাবছি যেটি, যে আমার কাছে এই মুহূর্তে মোবাইল ফোনে দুটি কাগজ আসছে। একটি হলো যে সনদে স্বাক্ষর নেওয়া হয়েছে, সেই জায়গাতে সুস্পষ্টভাবে রাজনৈতিক দলগুলা কোন দল কোন বিষয়ের সাথে ঐক্যমত্য পোষণ করেছে, কার বিরুদ্ধে কোন জায়গায় নোট অফ ডিসেন্ট দিয়েছে, সেটা সুস্পষ্টভাবে উল্লেখিত আছে। কিন্তু বাস্তবায়ন প্রক্রিয়ায় যে প্রজ্ঞাপনটা বা আদেশটা, যেটা ড্রাফট কপি যেটা এসেছে বা অন্তর্বর্তীকালীন সরকারের প্রধানের কাছে জমা দেওয়া হয়েছে, সেই জায়গাতে ওটার সাথে অমিলটা আমি দেখছি। এই দুটো আমি এখানে বসে বসে দেখলাম। এটি কাম্য নয়, এটি হওয়া উচিত নয়। এখন যদি এটি যদি প্রয়োজনীয় হয়ে থাকে, আমি জানি না ঐক্যমত্য কমিশন কোন বিবেচনায় এটি করলেন, যদি তাদের বিবেচনায় যদি যুক্তিযুক্ত হয়, তাহলে যারা নোট অফ ডিসেন্ট দিয়েছিলেন যে সমস্ত রাজনৈতিক দলগুলোর সাথে, তাদের সাথে বোধহয় কথা বলা দরকার ছিল, হলে ভালো হতো, এই বিতর্ক এড়ানো যেত। এখনো যে এই বিতর্ক এড়ানো যাবে না, আমি তেমনটি মনে করি না। আমি মনে করি অনতিবিলম্বে বিএনপির পক্ষ থেকে কিন্তু বলা হয়েছে যে এই যে যেটি স্বাক্ষর হলো, যেটি ঘোষিত হলো, এর মধ্যে যে বিচ্যুতির যে জায়গাটুকু বা যেটাকে বলি আমরা ব্যবধানের যে জায়গাটুকু, এটি নিয়ে ওনারা অন্তর্বর্তীকালীন সরকারের প্রধানের সাথে কথা বলবেন, আজকে বলেছেন ওরা সাংবাদিক সম্মেলন করে। আমি মনে করি এটি একটি পজিটিভ দিক এবং একটি দায়িত্বশীল রাজনৈতিক দলের দায়িত্বশীল বক্তব্য। এবং যেহেতু এই ঐক্যমত্য কমিশনের চেয়ারম্যান অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান অধ্যাপক ইউনূস স্যার, অতএব তার কাছে এই দুটি যদি উপস্থাপন করা হয়, আমার মনে হয় যে এটি উনি অত্যন্ত বিবেচনাপ্রসূত একজন মানুষ, দায়িত্বশীল মানুষ। উনি একটি সুষ্ঠু নির্বাচন করতে চান। উনি 8 তারিখে, জুলাইয়ের 8 তারিখে উনি দায়িত্ব নিয়ে উনি ঘোষণা করেছিলেন যে দেশে একটি এক্সাম্পলারি মানে দৃষ্টান্তমূলক ভালো নির্বাচন উনি করবেন। সেই নির্বাচন করার ক্ষেত্রে এই ছোটোখাটো বিচ্যুতি যেন বাধা তৈরি করতে না পারে বা যেন কোনো সংকট তৈরি করতে না পারে, সেটি সমাধানে উনি তড়িৎ উদ্যোগ গ্রহণ করবেন এবং সকল ধরনের বিভাজন উনি রহিত করবেন। তবে আমি একটা জায়গায় বলতে চাই, এ সমস্ত বিতর্কের চেয়ে সবচেয়ে বড় যে জায়গাটুকু, যে এই অন্তর্বর্তীকালীন সরকার এবং রাজনৈতিক দলদেরকে
চারটা বিষয় বোধহয় সবচেয়ে বিবেচনা করা দরকার এই মুহূর্তে। সুষ্ঠু নির্বাচন যদি করতে হয়, করতেই হবে, এর কোনো বিকল্প নেই, নির্বাচন একটা করতে হবে। প্রথম কথা হলো সবচেয়ে বড় চ্যালেঞ্জ এই সরকারের জন্য এই নির্বাচন সুষ্ঠু করার ক্ষেত্রে। আসিফ মাহমুদ স্যার আজকে যেটা বলেছেন যে উনি খুব দুঃখ পেয়েছেন, এরকম একটি ভাষা উনি দুঃখ পেয়েছেন। আমি তো শঙ্কিত, আতঙ্কিত যে 24-এর পক্ষভুক্ত শক্তির মধ্যে এই বিভাজন, এই অনৈক্য, নির্বাচনের তফসিল ঘোষণার 1 মাস আগে, এটি খুবই আতঙ্কিত করে আমাকে। কারণ এই বিভাজন ফ্যাসিজমকে ফিরে আনার পথ পরিষ্কার করে কিনা বা মসৃণ করে কিনা সেটি ভেবে দেখা দরকার। সেটি রাজনৈতিক দলগুলো ভেবে দেখার জন্য আমি অনুরোধ করব। আমি যে কথাটি বলতে চাচ্ছিলাম যে নির্বাচন যদি সুষ্ঠু আপনি করতে চান, করতেই হবে, তাহলে মাঠ প্রশাসনের রদবদল একটি গুরুত্বপূর্ণ চ্যালেঞ্জ এই সরকারের। গত 18 বছর যারা এই 3টা নির্বাচন করেছে তাদেরকে তো সুষ্ঠু ভোট আশা করা যায় না। এই ফ্যাসিস্ট রেজিমের যারা সুবিধাভোগী তাদেরকে আপনি নির্বাচন সুষ্ঠু করতে পারবেন না। এখনও আমরা পত্রিকায় দেখি যে যখন ডিসি পদায়নের প্রশ্ন আসে, সচিব পদায়নের প্রশ্ন আসে, এক পক্ষ পত্রিকায় বলে ওটা বিএনপির লোক, আর এক পক্ষ বলে জামাতের লোক। এই যে বিভাজন বিদ্যমান, এই বিভাজনকে বিদ্যমান রেখে আপনি একটি সুষ্ঠু নির্বাচনের বৈতরণী পার হবেন, সেটি কিন্তু খুবই দুরূহ একটি কাজ। আরেকটি সবচেয়ে বড় চ্যালেঞ্জ সেটা হলো এই যে সাইবার অ্যাটাক। আপনি অহরহ অপপ্রচার, কোনটা সত্য কোনটা মিথ্যা, কোনটা প্রচার কোনটা অপপ্রচার, কোনটা সঠিক কোনটা ব্যাঠিক, যেভাবে অবলীলায় যে প্রচারটি চলছে, এটি নির্বাচনকে কিন্তু ব্যাহত করতে পারে। আমি আরেকজনের মতামতটিও নিতে চাচ্ছি। আমার যে আলোচক রয়েছেন অধ্যাপক ডক্টর শাহান, এই ব্যাপারটিতে কিভাবে বললেন, উনি যে অভিযোগটি করলেন যে এই যে দুটি যে পরিপত্র, এখানে পরিমার্জন কি হওয়ার কথা নাকি পরিমার্জন হওয়ার কথা নয়? আচ্ছা, ধন্যবাদ। আমি একটু তার আগে আমি অধ্যাপক হাসান আলীকে অনেক ধন্যবাদ দিতে চাই। উনি খুব গুরুত্বপূর্ণ একটা কথা বলেছেন, যে কথা এনসিপির লিডাররা অনেকদিন ধরে চেষ্টা করে বুঝাতে পারেননি, উনি আজকে খুব চমৎকারভাবে বুঝিয়েছেন। আমার ধারণা এনসিপির নেতারা খুবই খুশি হবেন। ওনারা শুরু থেকে এনসিপির নেতারা একটা কথা বলে আসছিলেন যে আমরা এমন কোনো সংবিধানে এরকম কোনো পরিবর্তন চাই না যেটাকে কোনো একটা কোর্ট ইজিলি বাতিল করে দিতে পারবে। আমরা চাই এটা পার্মানেন্ট হবে। এবং ওনারা ওই উদাহরণটা দিয়েছেন যে আমরা দেখেছি অতীতে কোর্ট আপনার হচ্ছে কি অ্যামেন্ডমেন্ট হয়েছে, সেই অ্যামেন্ডমেন্টকে বাতিল করা হয়েছে, যার ফলে এবং অ্যামেন্ডমেন্টকে বাতিল করার কারণেই তো আমরা দেখেছি যে অনেক ক্ষেত্রে বড় ধরনের ক্রাইসিসগুলো জন্ম দিয়েছে। তাহলে আমরা এমনভাবে একটা এয়ারটাইট সিস্টেম তৈরি করতে চাই যাতে হচ্ছে এই চেঞ্জটা করা না যায়। এইটা ছিল এনসিপি। এইটা আমরা কিভাবে করতে পারি? এখন এই জায়গাটা হচ্ছে মজার ব্যাপারটা। আপনি যদি সিম্পল পার্লামেন্ট দিয়ে এই কাজটা করেন তাহলে ভবিষ্যতে এটা চ্যালেঞ্জ হওয়ার পসিবিলিটি অনেক বেশি। এটা আটকানোর উপায় হচ্ছে আপনি যদি গণপরিষদ গঠন করেন। এখন এইটা নিয়ে দীর্ঘ সময় ধরে বিতর্ক হয়েছে কনসেনসাস কমিশনে। কেন গণপরিষদের ব্যাপারটা এসেছে? কারণ পার্লামেন্টে সেটাকে চ্যালেঞ্জ করার পসিবিলিটি তখনই কমে যায় কোর্টে যদি হচ্ছে গিয়ে সেই পার্লামেন্টের কনস্টিটিউয়েন্ট পাওয়ার বা গাঠনিক ক্ষমতা থাকে। এখন তো আপনাকে সেই পার্লামেন্টকে গাঠনিক ক্ষমতা দিতে হবে। এই রেফারেন্ডামের মাধ্যমে আপনি সেই কনস্টিটিউয়েন্ট পাওয়ারটা দিচ্ছেন। যেহেতু আপনি কনস্টিটিউয়েন্ট পাওয়ার দিচ্ছেন তার মানে হচ্ছে এই সংবিধান, এটাকে আপনি নাম দিয়েছেন, যদিও এনসিপির দাবি ছিল বলা গণপরিষদ, অন্যদিকে রাষ্ট্র সংস্কার আন্দোলন বলেছে হচ্ছে গিয়ে এইটা হবে সংবিধান সংস্কার পরিষদ, গণসংহতিও একই কথা বলেছে। সো মোরলেস ওনারা গণসংহতি এবং রাষ্ট্র সংস্কার আন্দোলনের কথাটাকেই ইস্যু করেছেন যে আমরা পুরো সংবিধান চেঞ্জ করব না, আমরা সংবিধানের সংস্কার করব, কিন্তু সেটা করব আমরা হচ্ছে গিয়ে এমন একটা বডি দিয়ে যার কনস্টিটিউয়েন্ট পাওয়ার আছে। এইটার ফলে এটাকে চ্যালেঞ্জ করার একটা ডিফিকাল্টিস তৈরি হবে। সো এসেনশিয়ালি সেইটার জন্য এই কনস্টিটিউয়েন্ট পাওয়ারের ব্যাপারটা এসেছে, সেইটার জন্য এই জিনিসপত্রগুলো এসেছে। এইটা আমি জাস্ট পরিষ্কার করলাম, কারণ দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট অ্যান্ড আই থ্যাংক হিম যে এই জিনিসটা, কারণ এইটা যদি আপনি মেনে নেন তাহলে হচ্ছে কি আবার পার্লামেন্টের যুক্তি আপনি দিতে পারেন না। সেটাই বললাম যে সেটা এখন হিসাব হবে না, কারণ হচ্ছে আপনি এটাকে গণপরিষদ বা সংবিধান সংস্কার পরিষদ হিসেবে গণ্য করছেন। এইবার আসি হচ্ছে গিয়ে নোট অফ ডিসেন্টের ব্যাপারে। দুটো ব্যাপার। একটা ব্যাপার আমি অলরেডি আগেই বলেছি, নোট অফ ডিসেন্টটা যে পুরোপুরি বাতিল হয়ে গেছে সেইটা নিশ্চিত হওয়ার আগে আমি যেটা বললাম যে বিবেচনা যে শব্দটা ব্যবহার করা হয়েছে সেটার ব্যাখ্যা জানা দরকার। যদি এমন হয় যে আমি এটাকে অবিকল করব না, আমি বিবেচনা করতে পারবো, তাহলে নোট অফ ডিসেন্ট যে আপনি পুরোপুরি বাদ হয়ে গেছে এটা আপনি বলতে পারবেন না। একই সাথে আমি একটা কথা মনে করিয়ে দিই যে এই যে আপনার এই কনসেনসাস কমিশন এই যে প্রস্তাব বিকল্প 2টা, এটার সাথে যে চিঠিটা পাঠিয়েছে সেই চিঠিতে বিকল্প 1-এর ব্যাপারে তারা লিখেছেন যে এই যে বিলটা এটা যদি পাস হয় তাহলে এইটা সংবিধান সংস্কারের জন্য সহায়ক হিসেবে কাজ করবে। খেয়াল করে দেখুন, সহায়ক হিসেবে কাজ করবে। সেটা যে অটোমেটিক্যালি ইমপ্লিমেন্টেড হয়ে যাবে সেটা কিন্তু না,
অটোমেটিক্যালি ইমপ্লিমেন্টের ব্যাপারটা আসতেছে হচ্ছে 270 দিনের ব্যাপারে। আপনি যদি 270 দিনের বিধানটা বাদও দেন, যেটা বিএনপি দাবি করতেই পারে, তারপরও এই জিনিসটা থেকে যাচ্ছে যে সেটা অটোমেটিক্যালি ইমপ্ল্যান্টেড হওয়ার পসিবিলিটি কম, কারণ এটা সহায়ক ভূমিকা পালন করবে, বিবেচনায় নিবে। সো বিএনপির উচিত আসলে এইটা পরিষ্কার হয়ে নেওয়া যে এই সহায়ক এবং বিবেচনা, কারণ যদি সহায়ক এবং বিবেচনা এই শব্দ দুটির ব্যাখ্যা আমি যেটা বলছি, কারণ এটা লিগ্যাল ভাষা আমি জানি না, তো সেটা ব্যাখ্যা করতে পারবেন। যদি সেটা বলছি তাহলে বিএনপির নোট অফ ডিসেন্ট নিয়ে বিএনপি কতখানি চিন্তা করবে সেটা বিএনপি নিজে ডিসিশন নিবে। আর যদি এটা ভুল হয় যায় না, তাহলে হচ্ছে গিয়ে পুরো জিনিসটা একটা। বাট হ্যাভিং সেড দ্যাট, এই নোট অফ ডিসেন্টের বিষয়গুলো কোথা থেকে এসেছে, কেন এসেছে? দেখুন, আমরা জুলাই সনদ যদি খেয়াল করে দেখেন, জুলাই সনদ, আমি ডক্টর শাহান, আমি যদি পরিষ্কার বুঝি, আপনি অবশ্যই ব্যাপারে বিজ্ঞ এবং আপনি আপনার ব্যাখ্যাটি অবশ্যই দিবেন। ধরেন আমি সাধারণ জনগণের প্রতিনিধি হিসেবে আপনাকে জিজ্ঞেস করছি, আমার দর্শকের জন্য বলেন যে বিএনপি যে অভিযোগটি করেছে, প্রশ্নটি আমারও এভাবে যে আমরা জানি যে অধ্যাদেশ রাষ্ট্রপতির অনুমতি ছাড়া বা তার রাষ্ট্রপতির মাধ্যম ছাড়া হয় না। অন্তর্বর্তী সরকার অধ্যাদেশকে পরিমার্জন বা এটাকে পাশ করে দিবে বা বলা মাত্রই হয়ে যাবে, এটি তো সম্ভাবনা নেই। বুঝিনি কোনটা? বিএনপি যে ব্যাখ্যাটি দিয়েছে যে কোনো আদেশ রাষ্ট্রপতির স্বাক্ষরিত হতে হবে এবং সেখানে অন্তর্বর্তীকালীন সরকারের আইনি ভিত্তি দেওয়ার এখতিয়ার নেই। এটা তো অন্তর্বর্তীকালীন সরকারের আইনি ভিত্তি নেই, এটা তো জুলাই চার্টার ইমপ্লিমেন্টেশন অর্ডার বা জুলাই চার্টারের সেটার আইনি ভিত্তি, যেটা নিয়ে আমরা বলছি। এবং যেখানে এনসিপিও দাবি করছে এবং কিছু কিছু অংশে জামাতও দাবি করছে যে এই যে গণপরিষদের বিষয়টি যে আপনি নিয়ে আসতেন, তাহলে সংবিধান যখন পরিবর্তন বা পরিমার্জন অথবা হচ্ছে যদি কোনো সংশোধনী আসে, আপনি তো অলরেডি বাতিলের সম্ভাবনা তৈরি হয়, সেজন্য কনস্টিটিউয়েন্ট পাওয়ার, সেজন্য আপনি তো অলরেডি এক্সট্রা কনস্টিটিউশনে চলে গেছেন। স্যার যেটা বললেন যে আপনি যে গণভোট নিচ্ছেন, এই গণভোটটা কোথায় আছে, কোন বিধানে আছে এখন কনস্টিটিউশনে? বর্তমান কনস্টিটিউশনে কোথাও আছে? আপনি যখন গণভোটে যাচ্ছেন, আপনি তো অলরেডি এক্সট্রা কনস্টিটিউশনালে চলে গেছেন। আপনি তো মানে, এবং যেই রেফারেন্ডামকে বিএনপিও অ্যাকসেপ্ট করেছেন, কোশ্চেন হচ্ছে আপনি এটাকে কোন পন্থায় আপনি হচ্ছে কি আপনি এটাকে করবেন, সেটা নিয়ে মতানৈক্য তৈরি হয়েছে। এখন এখানে এই অর্ডারটা, এইটাও একমত যে একটা অর্ডার দিতে হবে। যে জায়গায় পার্থক্যটা আসছে, অর্ডারটা কে দিবে? ডক্টর ইউনূস দিবেন না হচ্ছে প্রেসিডেন্ট দিবেন? এই প্রশ্নের উত্তর আমার কাছে চেয়ে লাভ নেই, কারণ এটা আমি লয়ের লোক না, আমি যে বিষয়ে আমি জানি না সেই বিষয়ে আমি কথা বলি না। সো এটা লিগ্যাল ইস্যু যারা ভালো বোঝেন ওনারা বলতে পারবেন কোন জায়গাটা। প্রশ্নটি হচ্ছে এই আলোচনাগুলো তো যৌক্তিক। ধরেন এখন যে আলোচনাগুলো উঠলো যে জুলাই সনদ স্বাক্ষরের সময় যে কপিটা ছিল, এখন যে রাষ্ট্রপতির সেটার উত্তরটা চিফ অ্যাডভাইজারের কাছে যে কপিটা জমা দেওয়া হয়েছে, এর মধ্যে হচ্ছে পার্থক্য পরিলক্ষিত। আমি যেটা বললাম, বিএনপির যে বিভিন্ন নেতা এবং বড় বড় নেতা তারা কিন্তু অভিযোগটি স্পষ্ট করে সেটা আমি বললাম যে এটা প্রথমত অভিযোগটা কোনটা নিয়ে। একটা যদি নোট অফ ডিসেন্ট নিয়ে হয় সেটা নিয়ে বক্তব্য দিচ্ছি, আর যদি যে 150-এর 2 আর প্রতিকৃতির যে ব্যাপারটা, সেটার উত্তর আমি আগে দিয়ে দিয়েছি। এখন আসেন হচ্ছে নোট অফ ডিসেন্ট। আমি যেটা বললাম যে প্রথম কথা, নোট অফ ডিসেন্ট এটা পুরোপুরি বাতিল হয়েছে কিনা আমি শিওর না, ধরে নিচ্ছি যুক্তির খাতিরে যে বিবেচনায় সহায়ক আমি যে ইন্টারপ্রিটেশন করছি সেটা ভুল, হয়তো পুরোটা বাতিল হয়ে গেছে। এখন প্রশ্নটা হচ্ছে যে আপনি যদি কনসেনসাস কমিশনের বৈঠকটা দেখেন, প্রথমত কনসেনসাস কমিশনের ইনিশিয়াল যে টিওআর, টার্মস অফ রেফারেন্স, সেখানে কিন্তু কোথাও বাস্তবায়নের পথরেখা দেওয়ার কোনো বিষয় ছিল না। ওনারা নোট অফ ডিসেন্ট সহ যখন জুলাই সনদটাকে ক্লোজ করে দিলেন, তখন এই রাজনৈতিক দলগুলো, প্রত্যেকটা রাজনৈতিক দল বলল আপনারা আমাদের পথরেখাটাও দেখিয়ে দেন, যেটার জন্য 1 মাস সময় বাড়ালো, পরে হচ্ছে আরও 15 দিন বাড়ালো, সেই অনুযায়ী ইস্যু হলো। এখন এই পথরেখার বিষয়টা যখন আসলো, তখন কিন্তু রাজনৈতিক দলগুলো, বিএনপির পজিশন খুব ক্লিয়ার, এইটা ঠিক কথা, বিএনপির পজিশন খুব ক্লিয়ার যে নোট অফ ডিসেন্ট সহ এসে দিতে হবে। এছাড়া অধিকাংশ রাজনৈতিক দলই যেটা বলেছে, নোট অফ ডিসেন্ট সহ আপনি সংস্কার আপনি কিভাবে করবেন, আপনি যদি সিরিয়াসলি সংস্কার করতে চান, যেমন উনি কেয়ারটেকার গভর্নমেন্টের কথা বললেন, কেয়ারটেকার গভর্নমেন্টের ক্ষেত্রে প্রত্যেকটা রাজনৈতিক দল একটা বিষয়ে একমত, সেটা হচ্ছে জুডিশিয়ারিকে এখানে ইনভলভ করা যাবে না, কারণ তাদের জুডিশিয়ারির পলিটিসাইজেশন হবে। বিএনপির নোট অফ ডিসেন্ট হচ্ছে একদম লাস্টে ওই জায়গায় যে আর কোনো অপশন যদি না হয় তাহলে জুডিশিয়ারিকে ইউজ করতে হবে। তাহলে জুডিশিয়ারিকে আপনি প্রোটেক্ট করতে পারলেন? আমরা যে রিফর্মের কথা বলতেছি, তারপরে হচ্ছে আপনার সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোর নিয়োগ, প্রত্যেকটার ক্ষেত্রে বিএনপির নোট অফ ডিসেন্ট আছে। আপার হাউসে প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশন, বিএনপির নোট অফ ডিসেন্ট আছে। বিচারপতির নিয়োগ, যে আমাদের এই চার্টারে যেটা আছে সেটা হচ্ছে যে সিনিয়র মোস্ট যে বিচারপতি তিনি হবেন আপনার প্রধান বিচারক। বিএনপির এখানে নোট অফ ডিসেন্ট আছে, বিএনপি বলছে যে প্রথম দুইজন সিনিয়র মোস্ট, তার মধ্যে থেকে তারা একজনকে করবেন। তাহলে কি আপনার জুডিশিয়ারি, লেজিসলেচার
এই কোনটা ওভারসাইট ইনস্টিটিউশন কোনটাকে কি আপনি বেসিক্যালি হচ্ছে দেশের কাছে রাখবেন? যে আমি একটু এই বিষয়ে বিএনপির প্রতিনিধি আমি না, আর কি ওই ব্যাখ্যা আমি দিতে পারবো না। তবে আমি একটা জিনিস বুঝি যে নির্বাহী বিভাগকে ক্ষমতাহীন করে কোনো রাষ্ট্র কখনো চলতে পারে না। আপনি ক্ষমতাহীন হলে কি হবে একটু বলি, আপনি প্রধান বিচারপতি নিয়োগ করার ক্ষমতা দিয়েছেন রাষ্ট্রপতির কাছে, প্রধানমন্ত্রী, হ্যাঁ এই যে আমার কাছে আছে কাগজ, রাষ্ট্রপতির কাছে। আপনি পিএসসির চেয়ারম্যান নিয়োগ করবেন রাষ্ট্রপতি, আপনি কন্ট্রোলার জেনারেল অফ অ্যাকাউন্টস নিয়োগ করবেন রাষ্ট্রপতি। তারপরে এই সমস্ত ক্ষমতাগুলো প্রধানমন্ত্রীর হাত থেকে আগে যেটা তাদের সুপারিশে হওয়ার কথা, সেগুলো এখন আর হবে না। এই আমি বসে বসে দেখছিলাম। তো এই জায়গায় আমি চাইলে আপনাকে দিতে পারি সেই জায়গাতে। তারপরে আপনি সংবিধানের মূলনীতিতে সেখানে যে আল্লাহর প্রতি বা সৃষ্টিকর্তার প্রতি যে আনুগত্য, যে জায়গাটুকু বিএনপি নোট অফ ডিসেন্ট দিয়েছে সুস্পষ্টভাবে, আপনি রাখেননি। এক ব্যক্তি একাধিক পদে থাকা, যারা প্রধানমন্ত্রী হলেও তিনি দলীয় পদে থাকতে পারবেন। এখানে উনি বলছেন যে না, বিএনপি বলছেন এটা থাকা যাবে, অন্যরা বলছে থাকা যাবে না। আর অধিকাংশ রাজনৈতিক দল বলতে আপনাকে তো সংখ্যায় আসতে হবে। সংখ্যায় আসলে কিন্তু অধিকাংশ রাজনৈতিক দল বিএনপি যে জায়গায় নোট অফ ডিসেন্ট দিয়েছে সেখানেই নোট অফ ডিসেন্ট তারা দিয়েছে। আপনি যদি ছোট ছোট দলগুলোকে ধরেন, আপনি এনসিপি জামাত দুটোকে এক জায়গায় করে যদি অধিকাংশ দল বলেন, তাহলে সেটা বোধহয় বলাটা খুব বেশি যৌক্তিক হবে কিনা আমি সেটা জানি না। আমার প্রশ্ন হলো যে আমরা ক্ষমতার ভারসাম্যটা চাই, যে প্রধানমন্ত্রী রাষ্ট্রপতির মধ্যে যা আকাশচুম্বী ক্ষমতার ভারসাম্যহীনতা, এটা গণতন্ত্রকে বাধাগ্রস্ত করে এবং স্বৈরাচার এবং ফ্যাসিস্ট হতে উৎসাহিত করে। কিন্তু এখন যেটি করা হচ্ছে, সেখানে প্রধানমন্ত্রীকে আবার ক্ষমতাহীন করার একটা প্রস্তাবনা। সেই জায়গায় বিএনপি যেহেতু 3 বার রাষ্ট্র পরিচালনা করেছে, আর অন্য কোনো দল রাষ্ট্র পরিচালনা করার কোনো অভিজ্ঞতা নেই। আমি বিএনপির জবাবটা ওইভাবে আমি দিতে চাই যে সেটি হলো বিএনপি মনে করেছে যে এই রাষ্ট্র চালাতে গেলে যে ভঙ্গুর অর্থনীতি, ভঙ্গুর বিচার ব্যবস্থা, ভঙ্গুর প্রশাসন, ভঙ্গুর আইন শৃঙ্খলা বাহিনী, সেই ক্ষেত্রে নির্বাহী বিভাগ যেটা আমাদের, সেই নির্বাহী বিভাগের একটি কর্তৃত্ব সেখানে থাকা দরকার। না হলে এই দেশটাকে সঠিকভাবে আগামী দিনে পরিচালনা করতে পারবে। সে শুধুমাত্র বিএনপির জন্য নয়, যে দলই জনগণের ভোটে নির্বাচিত হোক না কেন, সেই জায়গা থেকে তারা এই নোট অফ ডিসেন্টগুলো দিয়েছে বলে আমার কাছে মনে হয়েছে। সেই জায়গাতে সেই নোট অফ ডিসেন্টগুলো হচ্ছে। আমি বিরতির পর আবারও আসছি আলোচনায়। দর্শক, আপনারা দেখছেন আরআইসিএল স্টিল জনতন্ত্র। একটা বিরতির সময় হচ্ছে, বিরতির পর ফিরছি। আরআইসিএল স্টিল জনতন্ত্রের বিরতি পরে সবাইকে আবারও স্বাগত জানাচ্ছি। আমার হাতে একেবারে কম সময় রয়েছে ডক্টর হাসনাত এবং ডক্টর শাহান। আপনার কাছে দুজনের কাছে একই প্রশ্ন, যে সমাধানের রাস্তাটা কি, আমরা কোন দিকে যাচ্ছি? দেখেন, খুব সহজ, আলোচনা এবং আলোচনা। বিএনপি আলোচনার আগ্রহ প্রকাশ করেছে। ঐক্যমত্য কমিশনের যিনি প্রধান, অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান অধ্যাপক ইউনূস স্যার, সেই আলোচনা পথকে মসৃণ করবেন। সমস্ত রাজনৈতিক দলকে ওনার অফিসে চার দাওয়াত দেবেন এবং যে যে জায়গায় ছোট ছোট এই সংকটগুলো তৈরি হয়েছে, সেই সংকট সমাধানে কথা বলবেন, সিদ্ধান্ত গ্রহণ করবেন এবং ওনার ঘোষিত নির্বাচন, যে নির্বাচনী রোডম্যাপ উনি ঘোষণা করেছেন, সেই রোডম্যাপ বাস্তবায়নের পথকে আরো ত্বরান্বিত করবেন। আমি সোজা কথা যেটা দেখি, আমার কাছে মনে হয় যে পাথওয়ে যেটা আছে সেটার ব্যাপারে ক্ল্যারিফিকেশন দরকার। যদি ক্ল্যারিফিকেশনটা আসে ঠিকঠাক মতো, তাহলে আই থিঙ্ক দ্যাট উইল ক্রিয়েট আ পসিবিলিটি ফর বিএনপি টু অ্যাকসেপ্ট দ্যাট, যদি এখানে এনওডির বিষয়টা এখানে হচ্ছে ইনকর্পোরেটেড থাকে। কারণ নির্বাচন নিয়ে কারোরই কোনো আপত্তি থাকার কথা না। নির্বাচনের যে সময়সীমা আছে সেটার মধ্যে যে নির্বাচন হতে হবে, উই অল নো দ্যাট। এখানে যে রোড ব্লকটা আছে, সেই রোড ব্লকটা আমার মনে হয় যে শুধু আলোচনা তো যা খুশি তাই নিয়ে হলে হবে না। এই স্পেসিফিক জায়গাগুলো নিয়ে যদি আমরা একটা ক্ল্যারিফিকেশন পাই, নিশ্চয়ই আমরা আলোচনার পথ সুগম হবে। দর্শক, এই ছিল আজকের আয়োজনে। আপনাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি।